আয়েশা আন্টি মায়ের সাথে গল্প করছেন। তরি চা নিয়ে এসে তাদের সাথে যোগ দিল। প্রথম দিকে ভালো লাগলেও পরক্ষণে বোরিং লাগলো সাংসারিক আলাপ আলোচনা। তরি ফোনে মুখ গুজে দিল, ফেসবুক স্ক্রল করছিল। হুট করেই চোখের পলক পড়া থেমে গেল। একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। সাধারণ কোনো আইডি নয়, স্বনামধন্য কলেজ টিচার মাহমুদুল হাসানের আইডি থেকে। তরি কৌতূহলবশত আইডি ঘুরে ঘুরে দেখল। ফেক আইডি মনে হচ্ছে না। ভেবে চিনতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। পরপরই মেসেঞ্জারে টুংটাং শব্দে আরো এক ধাপ চমকালো। মা কি আপনাদের ঘরে আছেন? দরু দরু বুক কাঁপছে তরির, হাত কাঁপছে। এখনো তার চোখে মুখে বিস্ময় খেলে যাচ্ছে। অল্প অল্প শরীর ঘামছে। হুট করেই রিকোয়েস্ট এলো আর সে অ্যাকসেপ্ট করে নিল। মাহমুদের মেসেজের জবাব দেবে কি দেবে না দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল অনেকটা সময়। পরক্ষণে ঠিক করলো জবাব দেবে। হয়তো মাকে অনেকক্ষণ ধরেই খুঁজে যাচ্ছে লোকটি। তরি ফোনের কিবোর্ডে কাঁপা কাঁপা হাত চালালো। জি আন্টি, আমাদের ঘরে। ছোট্ট জবাব দিয়ে শ্বাস ছাড়ল তরি। টুংটাং করে আবার মেসেজ ভেসে এলো। কষ্ট করে মাকে একটু পাঠিয়ে দিন। আয়েশা আন্টিকে ডাকতে গিয়েও থেমে গেল তরি। কি বলে আন্টিকে পাঠাবে? ওনার ছেলের কথা বললে যদি উল্টোপাল্টা মানে বের করেন? তীক্ষ্ণ চোখে তাকান, তবে তরি লজ্জায় মরে টরে যেতে পারে। তার মনে তো এসব কিছুই নেই। সে আবারও মাহমুদের আইডি ঘেটে মেসেজ করলো। আন্টিকে কি বলে পাঠাবো? যদি জিজ্ঞেস করেন আপনি ওনাকে ডেকেছেন, তা আমি কিভাবে জেনেছি? তখন কি বলবো? নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। অনেকটা সময় পর মাহমুদের আইডি স্ক্রিনে আবারও ভেসে উঠল। সাথে টুং করে ছোট্ট একটি আওয়াজ হলো। দরজা খুলুন তরি। পরপরই দরজায় বেল বাজল। ভরকে গেল তরি। তার মাঝে উঠে দরজা খুলে দেওয়ার কোনো লক্ষণ নেই। সে একটা ঘোরের মাঝে পড়ে রইল। মায়ের আলাপ আলোচনায় ব্যাঘাত ঘটায় বিরক্ত হলেন তিনি। তরিকে বলেন, যা তো, দরজাটা খুলে দিয়ে আয়। তোর বাবা বা মিঠু আসতে পারে। তরি মাকে বলতে চাইল, আমার বাবা ভাই কেউ নয় মা। দরজায় আমার জন্য একরাশ লজ্জা দাঁড়িয়ে আছে। বলতে না পেরে মায়ের তারায় ধীর পায়ে দরজার দিকে এগোলো তরি। দরজা খুলে দাঁড়াতেই মুখের উপর লম্বা চওড়া একটা মানুষ ঝুঁকে থাকতে দেখে ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল তরি। একবার পিছনে তাকিয়ে মা আর আন্টির দৃষ্টির অবস্থা বুঝে নিল। সরাসরি মাহমুদের চোখে তাকাতে পারল না। তার এলোমেলো দৃষ্টি আশেপাশে গিয়ে ঠেকছে। মাহমুদ ভীষণ শীতল কণ্ঠে শুধালো, দরজা খুলতে এত দেরি হলো কেন তরি? অপেক্ষায় ছিলাম তো। তরির শরীরে বিদ্যুৎ খেলে গেল। শিরশির করে উঠল প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। সে তো খুব একটা দেরি করেনি। 2 মিনিটের দেরিতে নিশ্চয়ই লোকটি অপেক্ষা করতে করতে শুকিয়ে যায়নি। ফ্যালফ্যাল করে তাকালো তরি। তার দৃষ্টিতে স্পষ্ট দ্বিধা। মাহমুদ আরেকটু ঝুঁকল। ঘাড় নিচু করে ক্ষীণ দূরত্ব মিটিয়ে গাঢ় স্বরে বলল, লুকিয়ে দেখছেন কেন তরি? ভেতরে ঢুকতে দেবেন না? তরি থতমত খেয়ে দ্রুত দরজা ছেড়ে সরে দাঁড়ালো। স্পষ্ট লজ্জার আভা তার গালে ফুটে উঠেছে। ভয়াবহ লজ্জায় ক্রমাগত গাল দুটো একটু একটু করে ফুলছে। ভেঙে ভেঙে জবাব দিল তরি, আসুন। মাহমুদ হাসল, খুবই অল্প। তরি বুঝে ওঠার আগেই ভিতরে প্রবেশ করলো। গম্ভীর পুরুষালী কণ্ঠে ডাকলো, মা। আয়েশা সুলতানা ঘাড় ঘুরিয়ে তাকালেন। জিজ্ঞেস করলেন, কখন ফিরেছিস? 1 ঘন্টা আগেই। আসছি ভাবি। বলে উঠে পড়লেন আয়েশা সুলতানা। তরির মা বললেন, আসুন ভাবি, বসো বাবা, চা খেয়ে তারপর যেও। মাহমুদ চমৎকার ভাবে হাসল। ভদ্রতা করেই বলল, আমি চা খেয়েছি আন্টি, তাড়াহুড়োর দরকার নেই। আরে বসো তো বাবা। আয়েশা সুলতানাও বললেন, আচ্ছা একটু পরে যাস, এখন একটু বস। বৈঠকখানার সোফায় আরাম করেই বসল মাহমুদ। অরু তাকে দেখে লুকিয়ে পড়ল সোফার পিছনে। মাহমুদ মিটিমিটি হেসে ফোন কানে তুলল। মিছিমিছি কারোর সাথে কথা বলার ভঙ্গিতে বলল, হ্যালো বুড়ো লোক, আপনি কবে আসবেন? ওরু কিন্তু আমার সামনেই আছে, সোফার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে আছে। ও আচ্ছা, আপনি তাহলে পথেই আছেন। তাড়াতাড়ি চলে আসুন, আমরা ওরুকে আপনার সাথে আজই বিদায় করে দেব। অরু ভয় ভয় চোখে তাকিয়েছিল। এবার আর রিস্ক নিল না। এক দৌড়ে রামির ঘরে গিয়ে দরজা আটকে দিল। সে বুড়ো লোকের সাথে কিছুতেই যাবে না।
মাহমুদ মুখ চেপে শরীর তুলিয়ে হাসল। কোনো শব্দ হলো না। আয়েশা সুলতানা সবটা না জানলেও এই মুহূর্তের ঘটনায় তিনিও হাসিতে যোগ দিলেন। তরি মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। চায়ের কথা বললেও হাতে হাতে কিছু নাস্তা নিয়ে তরিকে পাঠালেন মা। তিনি চা নিয়ে আসছেন। তরি টি টেবিলের উপর নাস্তা রেখে নরম স্বরে বলল, নিন। মাহমুদ বিব্রত তরিকে খুব মনোযোগ দিয়ে দেখল। তরি যখন লজ্জা পায় তখন তাকে ভীষণ স্নিগ্ধ দেখায়। মাহমুদ মুগ্ধ হয়। কত ভাবে যে লজ্জা পাওয়া যায় তা মেয়েদের তরির কাছ থেকে শেখা উচিত। কারণে অকারণে হুটহাট লজ্জা পাওয়া মেয়েটাকে কোনো কারণ ছাড়াই মাহমুদের চোখে বিশেষ কেউ মনে হয়। সে নাস্তা নিল না। তরির মা চা নিয়ে আসতেই এক কাপ চা হাতে নিল। ছোট্ট ছোট্ট চুমুক বসিয়ে চোখ বুলিয়ে নিল সামনে থাকা ঘরের প্রতিটি কোণে। সকল আসবাবপত্রের সাথে সাথে তরিও ছিল তার দৃষ্টির শিকার। ওই ধারালো নজর থেকে রক্ষা পেল না তরি। কৌশলে কয়েকবার জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও দেখে নিল মাহমুদ। চা শেষ হতে কাল বিলম্ব না করে মা ছেলে ফিরে এলেন ঘরে। গ্রীষ্মের দুপুরে খাখা করা রোদ্দুর, সূর্যের তাপে মগজ গলে পড়ার উপক্রম। তরতর করে ঘামছে শরীর। প্রচণ্ড পানি পিপাসায় কাতর রোজাদার ব্যক্তিরা। আকাশ ফেটে এক পশলা বৃষ্টির আশায় চাতক পাখির মতো চেয়ে আছে তারা। ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিল তরি। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি কষ্ট হচ্ছে। ভীষণ অস্থির অস্থির লাগছে। ক্লাসের ঝামেলায় বাড়ি থেকে বের হতে হয়েছে। স্টপেজ আসতেই বাস থেকে নেমে পড়ল। এতক্ষণ মোটামুটি ঠিক থাকলেও এবার শরীর মৃদু মৃদু কাঁপছে। দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। মাহমুদ কলেজ ডিউটি শেষ করে রিক্সা নিল। গাড়িতে চড়ার সময় আশপাশ পর্যবেক্ষণ করা তার অভ্যেস। চোখ পড়ল বাস স্টপেজের সামনে দাঁড়িয়ে থাকা তরির ওপর। চোখ মুখ শুকিয়ে আছে। অনেকটাই অসুস্থ দেখাচ্ছে তাকে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি ঢলে পড়বে। মাহমুদ রিক্সা নিয়ে থামল স্টপেজের সামনে। নেমে গিয়ে ব্যস্ত পায়ে তরির সান্নিধ্যে এলো। নরম স্বরে ডাকলো, তরি। তরি ঝাপসা ঝাপসা চোখে তাকালো। মাথা ঘুরছে তার। মাহমুদ এগিয়ে এসে এই প্রথমবার তরির হাত আঁকড়ে ধরল। অনুমতিবিহীন শক্ত হাতের মুঠোয় নিয়ে নিল তরির নরম হাত। তরি বাধা দিল না। দুর্বল শরীরে জড়তা আজ জায়গা পেল না। অল্প সময়ের জন্য লুকিয়ে পড়ল ভুরি ভুরি লজ্জা। বাধ্য মেয়ের মতো মাহমুদের সাথে রিকশায় উঠল সে। মাহমুদ চিন্তিত স্বরে বলল, বেশি খারাপ লাগছে তরি? তরি জবাব দিল না। চোখ বুজে রিকশার হুড আঁকড়ে বসে রইল। মাহমুদ রিকশা ছেড়ে হুট করেই নেমে পড়ল। পাশের দোকান থেকে এক বোতল ঠান্ডা পানি কিনে নিল। দোকানি লোকটি বাঁকা চোখে তাকালেন। রমজান মাসে কিছু কিনতে দেখলেই মানুষ ভাবে লোকটি বুঝি রোজা রাখেনি। মাহমুদ অবশ্য দোকানি লোকটির দৃষ্টিকে পাত্তা দেয়নি। টাকা পরিশোধ করে রিকশায় উঠল। তরি। চোখ খুলে তাকালো তরি। মাহমুদ ঠান্ডা পানির বোতল এগিয়ে বলল, ঠান্ডা পানি এনেছি আপনার জন্য। মাহমুদ নিজেও ঘেমে জবথবু অবস্থা। শার্টের টপ বোতাম দুটো খুলে দিল। চেহারা লাল হয়ে আছে তার। তরি আতঙ্কিত স্বরে বলল, আমি রোজা ভাঙবো না। গভীর শ্বাস ছাড়ল মাহমুদ। আচ্ছা, মাথায় একটু পানি দিন, ভালো লাগবে। বোতলের মুখ খুলে তরির হাতে ধরিয়ে দিল মাহমুদ। তরি ওড়না সরিয়ে মাথার তালুতে সামান্য পানি দিল। এখন একটু ঝরঝরে লাগছে। রোজার সময় অতিরিক্ত গরম পড়লেই তরির এমন দুর্বল দুর্বল লাগে। এটা নতুন নয়, কিন্তু মাহমুদের জন্য নতুন। বসতে কষ্ট হচ্ছে তরি? আমি হাত ধরে বসবো? ক্লান্তির মাঝেও তরি একটুখানি হাসল যেন। কেমন অকপটে আপদজনের মতো ট্রিট করছে তাকে। এই প্রথম তার মনে হলো লোকটির স্বাভাবিক কথায়ও ছন্দ আছে। মানুষকে বাজেভাবে আকৃষ্ট করার ক্ষমতা আছে। সে মানুষটি তরি নিজেই। তরি দুদিকে মাথা তুলিয়ে ছোট্ট করে জবাব দিল, এখন অনেকটা ঠিক লাগছে। মাহমুদ স্বস্তির শ্বাস নিল। দূর সম্পর্ক হওয়ায় সবকিছুতেই অনুমতি নিতে হচ্ছে। পাছে তরি তাকে মন্দ লোক ভেবে বসে। রিকশা থেকে নেমে তরিকে 4 তলা পর্যন্ত এগিয়ে দিল মাহমুদ। তরি দরজায় বেল দেওয়ার আগেই মাহমুদ বলল, শরীরের যত্ন নেবেন তরি। পরপরই সিঁড়ি বেয়ে 3 তলায় নেমে গেল। তার কথা খানায় ভীষণ যত্ন গোপন করা। তরি ততক্ষণ তাকিয়ে রইল
যতক্ষণ মাহমুদের চিহ্ন নিশ্চিহ্ন না হয়েছে। তারাবি নামাজ শেষ করে মাহমুদ, রামি দুই ভাই বাসায় ফিরল তরির বাবা আর ভাইয়ের সাথে। রামি, মিঠু দুজনেই দুষ্টুমি করতে করতেই বাড়ি ফিরেছে। মাহমুদ তরির বাবার সাথে খুঁটিনাটি আলাপ চালাতে চালাতেই ফিরল। আয়েশা সুলতানা ছেলেদের দেখে বললেন, বসে পড়, খাবার দিচ্ছি আমি। তিনজনে খেতে খেতে আয়েশা সুলতানা কথা তুললেন মাহমুদের উদ্দেশ্যে। চাকরি বাকরি করছিস, সংসারে ঝুট ঝামেলা নেই, এবার মেয়ে দেখি তোর জন্য। জবাবের আশায় তাকিয়ে রইলেন আয়েশা সুলতানা। মাহমুদ খাওয়া থামালো না, ধীরে সুস্থে মুখের খাবার গিলে নিল। শান্ত স্বরেই মাকে জবাব দিল, এখন নয় মা। এখন নয়তো কখন? তুই কি বিয়ে শাদী করবি না? মাহমুদ নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। করব। আয়েশা সুলতানা উৎসুক হয়ে বললেন, তাহলে মেয়ে দেখি। তোর মুন্নি খালা আছে না, তিনি বেশ যাচাই বাছাই করে দুজনকে দেখেছে তোর জন্য, সুন্দরী, শিক্ষিত। তুই বললেই আমরা দেখতে যাব। এখন বিয়ে করব না মা। রামি এতক্ষণ চুপচাপ খাবার গিললেও এবার বলল, মা, ভাইয়া তো বিয়ে করবে না, তাহলে আমাকে বিয়ে করিয়ে দাও। আমার একটা মেয়ে খুব পছন্দ, বাড়ির বউ হিসেবে এমন লজ্জাবতী নম্র ভদ্র মেয়ে পারফেক্ট। মাহমুদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। রামিটা যে ভারী দুষ্টু, তাকে চোখ রাঙিয়েও লাভ নেই। আয়েশা সুলতানা জিজ্ঞেস করলেন, তা কে এই নম্র ভদ্র লজ্জাবতী মেয়ে? রামি ফট করেই বলে দিল, তোরই আপু, তার সাথে আমাকে বিয়ে করিয়ে দাও। আমাকে গাদা থেকে মানুষ করার দায়িত্ব সে নিয়ে নেবে। আয়েশা সুলতানা না হেসে পারলেন না। রামিও হেসে বলল, তাড়াতাড়ি বিয়ে দিও কিন্তু। মাহমুদ সেই কখন থেকেই রামির উপর শান্ত দৃষ্টি নিক্ষেপ করে আছে। ভোররাতে ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। খোলা চুল হাত খোপায় বেঁধে নিল তরি। জানালায় চোখ রেখে দেখে নিল প্রতিটি বিল্ডিংয়ে আলো জ্বলছে মিটিমিটি। দূর থেকে মনে হয় এক ঝাঁক জোনাকি পোকা দল বেঁধে আছে। কি অপরূপ দৃশ্য, যা কেবল রমজান মাসেই দেখা যায়। তরিদের বিল্ডিংয়ে একটা নিয়ম তরির ভীষণ ভালো লাগে। ভোর রাতে যে ফ্যামিলি আগে জাগবে তারা প্রতি তলায় গিয়ে কলিং বেল চাপ দেবে। দরজা না খোলা পর্যন্ত বেল দিতেই থাকে। দরজা খোলার পরই সবাই উঠে পড়েছে, নিশ্চিত হয়ে ঘরে ফেরে। মা তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তরি একে একে সবগুলো খাবার টেবিলে এনে রাখলো। বাবা বললেন, টুটিনি, আমার মাকে ডেকে তোলো। মিঠু ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে খাবার টেবিলে বসেছে। বাবার আদেশ পেতেই তরি চলে গেল অরুকে ডেকে তুলতে। আহ্লাদি অরু ঘুম থেকে উঠলেও পণ করলো সে ব্রাশ করবে না। না মানে না। এসেই বাবার কোল দখল করে বসেছে। ছোট্ট হাত দুটো বাবার গলা জড়িয়ে ধরলো। ঘাড়ে মাথা রেখে চুপটি করে রইল অরু। দুষ্টুমি না করলে মিঠু কিছুতেই শান্তি পায় না। তার এতক্ষণে ঠুলু ঠুলু ঘুম পালিয়ে গেল। অরুকে খোঁচা মেরে বলল, আমার বাবার কোল থেকে এক্ষুনি নাম। তুই এসে আমাদের দুই ভাই বোনদের আদর ভালোবাসা সব কেড়ে নিয়েছিস। কাল সকালে তোকে যেখান থেকে দয়া করে নিয়ে এসেছি সেখানে দিয়ে আসবো। অরু বাবার ঘাড় থেকে মাথা তুলে গরম চোখে তাকালো। গলায় তীব্র ক্ষোভ মিশিয়ে বলল, মিঠু পচা কুমড়া, আমার দুই বোন রাস্তায় শুয়ে শুয়ে কাঁদছিল এক গরিব ছেলে। আমি আর আপু বাবাকে বলে দয়া করে তাকে নিয়ে এসে নাম দিয়েছি মিঠু। মিঠু মিটিমিটি হেসে বলল, বাবা তুমিই বলো আমাকে কুড়ি পেয়েছো কিনা অরুকে। অরু বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা কিছুই বলছেন না, মিটিমিটি হাসছেন শুধু। চালাক অরু নিজের পক্ষে বাবাকে টেনে নিতে অল্প স্বল্প ঘুষ দিল। তুলতুলে নরম হাত দুটো বাবার গলা ছেড়ে গালে এসে ঠেকেছে। বাবার পুরো মুখ চুমুতে চুমুতে ভরিয়ে তুলে আদুরে গলায় বলল, বলো বাবা, বলো মিঠু, পচা কুমড়াকে কুড়িয়ে পেয়েছ? ভীষণ যত্নে দেওয়া আদর পেয়ে বাবা অরুর পক্ষে রায় দিলেন। মহা খুশি অরু। মিঠুকে ভেঙচি কাটছে বারবার। মিঠু থেমে নেই, এটা ওটা বলে অরুকে খেপিয়ে যাচ্ছে। সেহরি শেষ করে ফোন হাতে নিল তরি। চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। একবার উকি দিল সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য আইডির পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমানোর প্রস্তুতি নিল। তখনই টুংটাং শব্দে বার্তা এলো, এখনো ঘুমাননি কেন তরি?
ফোনের আলো চোখে পড়তেই তরির মনে হলো লোকটি স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। সেই তীক্ষ্ণ নজরে প্রশ্ন ছুটছে তাকে। গাল দুটো ধীরে ধীরে আরো রক্তিম হলো। তরি জবাব দিল না, ফোন ওপর করে রেখেই বড় বড় শ্বাস নিল। চোখ বুজে রইল মিনিট খানেক। ঝাপসা ঝাপসা মনে পড়ল সেদিনের ঘটনা। মাহমুদের উৎকণ্ঠা যত্নে আগলে রাখা। বেশ খানিক সময় পর নিজেকে ধাতস্থ করে ফোন হাতে নিল তরি। কিবোর্ডে হাত চলল বড্ড ধীর গতিতে। ঘুম আসছে না। লিখেই সেন্ড করলো। সিন হলো সাথে সাথেই। মাহমুদ কিছু লিখছে। তরির বুকের ভিতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। ভয়ানক অস্থিরতা থেকে বাঁচতে ওয়াইফাই কানেকশন অফ করে দিল। শুয়ে থেকেই আন্দাজ করতে পারছে তার শরীর মৃদু মৃদু কাঁপছে, বুক ধুকপুক করছে। আধার ডিঙিয়ে আলো ফুটল। দূর থেকে ভোরের পাখি ডাকছে মধুর সুরে। আকাশ কাঁপিয়ে হুট করেই ঝরঝরে বৃষ্টি নামলো। তরি আর ঘুমোতে পারল না। এক ছুটে বারান্দার দরজা খুলে ঠিক দরজায় দাঁড়ালো। ভারী বর্ষণের সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। তরি কিঞ্চিত কেঁপে উঠলেও ভোরের বৃষ্টি হওয়া দেখল। দু এক ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে তার দেহখানা। মাহমুদের ঘর তিনতলায়, তরির ঘরের ঠিক বিপরীতে। কোনাকুনি বারান্দায় তাকাতে বেশ সুবিধে হলো। পকেটে হাত গুছিয়ে গভীর মনোযোগ তরিকে অবলোকন করলো মাহমুদ। ওদিকে যে সে ভিজে একাকার, সেই দিকে ধ্যান নেই। হুট করেই ডেকে উঠল। তরি। দুই অক্ষরের ছোট্ট নামটি ঝংকার তুলল তরির কানে। বৃষ্টির তালে তালে ছন্দিত হলো নামটি। শব্দের উৎস বরাবর তাকালো তরি। মুখোমুখি দুজনের চোখাচোখি হয়ে গেল। মাহমুদ তন্ময় হয়ে তাকিয়ে রইল। তরির নজর পড়ল অর্ধ ভেজা মাহমুদের শরীরে। জড়তা ভেঙে গলার স্বর বাড়ালো। ভিজে যাচ্ছেন তো আপনি। কিছু বলছে তরি। বৃষ্টির কারণে স্পষ্ট শুনতে পারছে না মাহমুদ। তরির দু ঠোঁট নাড়ার চমৎকার দৃশ্যে আটকে রইল সে। মনে প্রাণে চাইল তুমুল বর্ষণের এই স্নিগ্ধ সকালটা থেমে যাক, সময় না গড়াক। মাহমুদের কাছ থেকে সাড়া না পেয়ে তরি খুব বেশি দেরি করল না। দ্রুত ঘরে ফিরল। ফোন হাতে নিয়ে বার্তা পাঠালো। বৃষ্টিতে ভিজছেন কেন আপনি? মাহমুদের পাঠানো পুরনো বার্তাটি একবার পড়ে নিল। ঘুমিয়ে পড়ুন তরি, শরীর খারাপ করবে যে। ফোন রেখে চোখ বুঝল তরি। রাজ্যের ঘুম এসে তার চোখের পাতায় ভিড় জমিয়েছে। তরি সরে যেতেই সংবিত ফিরে পেল মাহমুদ। নজরে পড়ল নিজের ভেজা শরীর। আনমনেই হেসে ফেলল সে। জামা কাপড় বদলে তোয়ালেতে চুল মুছে নিল। এখন আর ঘুম হবে না তার। ফোন হাতে নিয়ে অনাকাঙ্ক্ষিত বার্তা পেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। চোখ বুঝে ঠোঁট নাড়িয়ে দুবার উচ্চারণ করল তরি, তরি। অধর কোণে লেপ্টে রইল সুখ সুখ হাসি। ঈদের বাকি অল্প কিছুদিন। ব্যাগপত্র গুছিয়ে গতকালই বাড়ি ফিরে গেল মাহমুদরা সকলেই। ঈদের ছুটি কাটবে বাড়িতে সবার সাথে। আয়েশা সুলতানা বারবার করে বলে গিয়েছেন তরি, অরু, মিঠুকে ঈদের দিন মাহমুদ নিতে আসবে। তারা যেন তৈরি থাকে। প্রথমে তরির বাবা নারাজ ছিলেন। ৩-৪ মাসের পরিচিত ভাড়াটিয়ার বাড়িতে একা একা ছেলে মেয়েকে যেতে দেওয়া কেমন বেমানান। আয়েশা সুলতানা সবটা সামলে নিলেন। কথার মার প্যাচে ফেলে ঠিকই রাজি করিয়ে নিলেন তরির বাবাকে। যথারীতি ঈদের দিন বিকেলে এসেই হাজির মাহমুদরা ৩ ভাই। আসার সময় বড় ভাইয়াকেও নিয়ে এসেছে। তিনিও বেশ হাসি খুশি মানুষ। সহজেই সবার সাথে মিশে গেলেন, যেন পূর্ব পরিচিত সবাই। মাহমুদের পিপাসু দৃষ্টি খুঁজে যাচ্ছে তরিকে। কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে মেয়েটা। অরুকে ভীষণ সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ফ্রক পরেছে, লম্বা চুল পিঠের উপর ছড়ানো। মাহমুদ টুক করেই কোলে তুলে নিল তাকে। অরু নেমে যেতে চাইল, তার ভিতরে এখনো ভয় রয়ে গিয়েছে। এই বুঝি মাহমুদ তাকে বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। অনেকটা সময় নিয়ে শান্ত করলো তাকে। হাতের মুঠোয় সালামি গুছিয়ে দিয়ে বলল, এবার আমার সালামি দাও। অরু বড় বড় চোখ করে তাকালো। ফোলা ফোলা গাল নিয়ে বলল, আমি তো এইটুকুন ছোট, ছোটরা কি সালামি দিতে পারে? পারে। কিভাবে? তুমি আমার গালে আদর দিয়ে দাও, তাহলে সালামি দেওয়া হয়ে যাবে। অরু টুক করেই চুমু দিল মাহমুদের গালে। খিলখিল করে হেসে বলল, দিয়েছি সালামি। মিঠু আগে থেকেই রামির সাথে যুদ্ধে নেমেছে। মিশন সালামি। একে অপরের কাছে সালামি চেয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। রামি বলল, আমি ছোট মানুষ,
জলদি জলদি সালামি বের করো। মিঠু রান্নাঘরে ছুটল। অরুর ছোটবেলায় ফিডার হাতে নিয়ে পানি ভর্তি করে আগের জায়গায় এলো। নে ছোট বাচ্চা, ফিডার খা। তুই ছোট বাচ্চা, তুই ফিডার না খেয়ে সালামি চাইবি কেন? চড়িয়ে এই মারির দাঁত ওই মারিতে নিয়ে যাব। রামি খেপে গেল। এত বড় অপমান সে বরদাস্ত করবে না, কিছুতেই না। প্রতিশোধ পরায়ণ হয়ে বলে উঠল, আমাদের বাসায় যাওয়ার সময় তোর চান্দি ছিলা করে কুত্তা দোনা দিব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে অপমান করিস? তুই আমাকে কি কুত্তা ধুনে দিবি? আমি এখনই তোকে বল বানিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ফুটবল খেলবো। অবশেষে তরির দেখা মিলল। নাস্তা হাতে সামনে এসে সালাম দিল। সকালে বান্ধবী আর মেহমানের ভিড়ে ঘোরাঘুরি হয়নি তার। মাহমুদ চোখের পলক ফেলল না, নিঃসংশয়ে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে স্পষ্ট মুগ্ধতা। তরি আজ চোখে একবার তাকিয়েই বুঝতে পারল লোকটি বিভোর হয়ে তাকিয়ে দেখছে। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালো তরি। মাহমুদের বড় ভাই টুকটাক কথা বলছেন। তরি জবাব দিচ্ছে জড়তা নিয়ে। তিনি ফট করেই বলে ফেললেন, তুমি দেখছি একেবারেই লাজুক তরি। বড় ভাই ভেবে কথা বলো, দেখবে আরো জড়তা কাজ করছে না। দেখবে আর জড়তা কাজ করছে না। তুমি তো আমার ছোট বোনের মতোই। তরি অমলিন হেসে সহজ হওয়ার চেষ্টা করলো। হুট করে অপরিচিতদের সাথে মিশতে পারে না সে। সবাইকে নাস্তা নিতে বলেই একপাশে দাঁড়ালো তরি। মাহমুদ নাস্তা হাতে নিতে নিতেই নিচু স্বরে বলল, ঈদ মোবারক। তরি ভুলে যাওয়ার ভঙ্গিতে জিহুব্বাই কামড় দিল। লজ্জায় জবথব হয়ে সেও মাহমুদকে ঈদের শুভেচ্ছা জানালো। তরির বাবার সাথে কথা বলে তরি আর মিঠুকে নিয়ে বের হলো তারা। বাবা অরুকে যেতে দিলেন না। অরু ছোট মানুষ, তাছাড়া সবগুলো ছেলে মেয়ে চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। মাহমুদের পেছন পেছন হেঁটে গাড়ির কাছে এসে দাঁড়ালো তরি। মেয়ে যাওয়া গলায় বলল, শুনুন। চোখ বুজে হাসলো মাহমুদ। পিছু ফিরে তরির মুখোমুখি দাঁড়ালো। গভীর স্বরে বলল, বলুন না তরি। তরি ইতস্তত করে বলল, আমি জানালার পাশেই বসবো। জানালার পাশের সিট খালি আছে, আপনি সেখানে বসবেন। তরি আঙ্গুল তাক করে দেখালো রামি আর মিঠুর দিকে। দুজনে মারামারি করে দুটো জানালার পাশের সিট দখল করে আছে। মাহমুদ রামিকে সরিয়ে পিছনে পাঠিয়ে দিল। মুখ অন্ধকার করে পিছনে বসলো রামি। মিঠু তাকে বিদ্রুপ করে হাসছে। গাড়ি 10 মিনিটের রাস্তা পার হওয়ার পরই রামি উঠে দাঁড়ালো। মিঠুর মাথার কাছে মুখ নিয়ে বমি করার চেষ্টা করছে। মিঠু পিছনে ফিরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রামির মাথায়। তাদের দুজনের কাছে বিরক্ত হয়ে মাহমুদ মিঠুকেও পিছনে পাঠিয়ে দিল। দুজনে পেছনে থেকে যা ইচ্ছে করো। রামি তৃপ্তির হাসি হাসছে। মিঠুর দিকে দুহাত বাড়িয়ে বলল, আসো শয়তানের নানা, নানা দাদা মিলে কোলাকুলি করি। তোর মতো শয়তানের মুখে থুথু মারি। তরি জানালার বাইরে মুখ বাড়িয়ে আছে। তার মাথা পিছনে টেনে নিল মাহমুদ। তরি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মাহমুদ শান্ত চোখে তাকিয়ে নরম স্বরে বলল, মাথা ভেতরে রেখে বসুন, যদি কিছু হয়ে যায়। তরি দ্বিরুক্তি করল না। দৃষ্টি নিচু করে মাথা ভিতরে ঢুকিয়ে বসল। মাহমুদের দৃষ্টি এখনো অবিচল, যেন শত বছরের দেখার স্বাদ সে এই মুহূর্তে মিটিয়ে নিতে চায়। মাহমুদ কোমল গলায় ডাকল, তরি, হুম। আপনার বাবা যেন আপনায় কি নামে ডাকে? তটিনী। আপনি জানেন কি, তটিনী নামের মতোই আপনি যে কাউকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। আমিও যে ভেসে যাচ্ছি তরি। মাহমুদ কোমল গলায় ডাকল। থমকে গেল তরি। চোখজোড়া বিচরণ করছে মাহমুদের আবেশিত চোখে। বড় ভাই সামনে বসেছে ড্রাইভারের সাথে। মাহমুদ সবার অগোচরে তরির নরম চিকন হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। জমে গেল তরি। তার চোখে মুখে আতঙ্ক, বুকের ভিতর শিরশির করা অনুভূতি হচ্ছে। বারবার সামনে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা। মাহমুদ সামনে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলল, কেউ দেখছে না তরি। বর্ষপঞ্জিকার পাতায় চলছে বৃষ্টি ভেজা আষাঢ় মাস। আষাঢ় হলো প্রেমময় মাস। আকাশ কালো মেঘে ঢাকা, গাছে গাছে কদম ফুলের থোকা। জ্যৈষ্ঠের জ্বালাময়ী রুক্ষতাকে বিদায়ী বার্তা জানিয়ে আগমন ঘটল আষাঢ়ের। শুষ্কতা বিদায় নিয়ে ঝুম বৃষ্টি নামে। প্রকৃতি সেজে ওঠে নবরূপে। প্রতিটি বৃষ্টির ফোঁটায় প্রেম ঝরে পড়ে। প্রবল বর্ষণ বয়ে আনে শীতলতা।
বৃষ্টির তালে তালে ময়ূর পেখম মেলে নাচে, বিলের জলে ফুটে ওঠে রঙিন পদ্ম। আষাঢ়ের এই রহস্যময়ী রূপে জমে ওঠে কপত কপতির প্রেম। তরির আজ বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে হলো। মায়ের চোখ ফাঁকি দিয়ে ছুটল ছাদে। মনের আনাচে কানাচে মিষ্টি ভালো লাগা। একটু একটু করে পুরোটাই বৃষ্টির আয়ত্তে চলে গেল তরি। ঝুমঝুমি বৃষ্টির তালে ঘুরে বেড়ালো পুরো ছাদ। নামলো সুখ অনুসন্ধানে। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হলো। তরি ততক্ষণ ভিজল। শরীরের সাথে লেপ্টে যাওয়া জামা টেনে টুনে ঠিক করে নামলো সিঁড়ি বেয়ে। মাঝপথেই মাহমুদের সাথে দেখা। পা চোরা থেমে গেল সেখানেই। শ্বাসরুদ্ধ হয়ে এলো তরির, সাথে আকাশ স্পর্শী অস্বস্তি। এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখল লজ্জাবতী গাছের পাতার মতো নুইয়ে পড়ছে যেন। বারবার জামা ঠিক করার চেষ্টা করছে। মাহমুদ চোখ ফিরিয়ে নিল। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, আমার চোখ ঝলসে যাচ্ছে তরি, দ্রুত ঘরে ফিরুন। তরি আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে পালিয়ে গেল। আজ আর সে বাসার বাইরে বের হবে না, কিছুতেই না। তরির ছুটে যাওয়া পথে তাকিয়ে বিড়বিড় করে বলল মাহমুদ, আমায় সামলে থাকতে দিচ্ছেন না কেন তরি? তরি শুনল না প্রেমিক পুরুষের আকুলতা। সে ছুটে চলল এক সমুদ্র লজ্জা নিয়ে। পিছু ফিরলেই যে অনর্থ কিছু ঘটে যাবে। জামা প্যান্টে কাঁথা মুড়ি দিল তরি। মায়ের ডাকা ডাকিতেও সাড়া দিল না। এখনও তার বুক ধরপড় ধরপড় করে উঠছে, হাত পা কাঁপছে। চোখে মুখে তার লজ্জার আভা। চোখ বুজে বড়সড় দুটো শ্বাস নিল। তখনই ফোনে টুংটাং শব্দ হলো। বার্তা হলো বিপরীত দিক থেকে, বারান্দায় আসুন তরি, অপেক্ষা করছি আমি। তরি ফোন ওভাবেই রেখে দিল। সে গেল না বারান্দায়। নাকচ করল মাহমুদের আদেশ। সে যেমন পরিস্থিতিতে ছিল এই মুহূর্তে চোখে চোখ রাখতে পারবে না। ইস, কেনই বা ভিজতে গেল সে? নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। এই মুহূর্তে মাহমুদের সামনে পড়লে নির্ঘাত অস্বস্তিতে জ্ঞান হারিয়ে ফেলবে সে। নিজের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস তার নেই। আধা ঘন্টা সময় পেরিয়ে গেল। না তরি বারান্দায় গেল আর না কোনো বার্তা এলো। লোকটি কি এখনো দাঁড়িয়ে আছে? মনে মনে কৌতূহল হানা দিতেই ধীর গতিতে বিছানা ছাড়ল তরি। খট করেই বারান্দার দরজা খুলে দিল। বাইরের ঝোড়ো হাওয়া উঠিয়ে দিল তার ভেজা চুল। বাতাসের দাপটে ক্ষীণ হয়ে এলো চোখ জোড়া। ঝট করেই ডান পাশে চোখ ফেরালো তরি। মানুষটি যায়নি, তার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। বিভোর হয়ে তাকিয়ে দেখছে। তরির বার কয়েক পলক ঝাপটালেও মাহমুদের পলক পড়ল না। গভীর অনুযোগের স্বরে মাহমুদ বলল, এতক্ষণ আসেননি কেন তরি? আমি যে আপনার অপেক্ষায় ছিলাম। তরির ভাষা ভাষা চোখে অবলোকন করল মাহমুদকে। কেমন উদ্ভ্রান্তির মতো দেখছে তাকে। অপলক স্থির চাহনি। তরি দৃষ্টি ফিরিয়ে নিল। মেয়ে যাওয়া গলায় বলল, কেন অপেক্ষা করছিলেন? আমার ভালো থাকার জন্য। তরি জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার শব্দ ভাণ্ডার ফুরিয়ে এলো। শরীরে বয়ে গেল শীতল স্রোত। তরির মনে হলো লোকটি এখনও তাকে দেখছে, বেশ মনোযোগ দিয়ে দেখছে। তরতর করে তরির অস্বস্তি বাড়ল। তড়ি ঘড়ি করে বলে উঠল, আমি ঘরে যাচ্ছি। তরি ঘরে ফেরার জন্য পা বাড়াতেই মাহমুদ বাত সাধল। গলায় তীব্র আকুলতা। আরেকটু থাকুন না তরি। তরি কেন যেন ফেলতে পারল না মানুষটির কথা। পা থামিয়ে দিল। আরেকটু সময় কাটলো বারান্দায়। যতবার আর চোখে লোকটিকে দেখেছে ততবারই নিজের জন্য মানুষটির চোখে মুগ্ধতা দেখেছে। স্কুল ছুটির সময় রাস্তায় দল বেঁধে নামলো বাচ্চারা। পরনে সাদা ইউনিফর্ম। তাদের মধ্যে রামি আর মিঠু বন্ধুদের সাথে বাসায় ফিরছে। সহপাঠীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোথায় রামি? রামি দুই আঙ্গুলে নাক উল্টে নাকের ছিদ্রপথ দেখিয়ে বলল, এই জায়গায় আমাদের বাড়ি। মিঠু হেসে কুটি কুটি হাসতে হাসতেই রাস্তায় বসে পড়ল। যে ছেলেটি প্রশ্ন করেছিল সে বোকা বনে গেল। মিঠু বলল, এরা হলো গরিবের চাপ, বাড়িঘর নেই। আমি এবার দয়ালু ব্যক্তি। একবার এসে আমার পা ধরে গড়াগড়ি খেতে বাড়িতে জায়গা দিয়ে দিয়েছি। কিন্তু এখন থেকে গরিবের আরেকটি পরিচয় বের হয়েছে। বেটা মির্জাফর আমার বাসা থেকে আমার সাথে ছলছাতুরি করার চেষ্টা করে। রামি উত্তেজিত হলো না। ঠান্ডা মাথায় নিচে বসে পড়ল। রাস্তার মধ্যেই মিঠুর প্যান্ট টেনে ধরে বলল, ভাই, আপনি দয়ার সাগর, জমিদারের বংশধর। আপনার তুলনা হয় না। আপনার নিশ্চয়ই প্যান্টের অভাব হবে না। হলেও গাছের ছাল লতা পাতা দিয়ে ইজ্জত ঢাকার মতো উদার আপনি। আমাকে এই প্যান্টটি দিন ভাই। আমি গরিব মানুষ, কাপড় কেনার টাকা নাই।
আপনি প্যান্ট না দিলে বেইজ্জতি হয়ে মারা পড়বো আমি। মিঠু দুহাতে প্যান্টির কোমর চেপে ধরে রেখেছে, পা নাড়িয়ে রামিকে সরানোর চেষ্টা করে বলল, প্যান্ট ছাড় রামির বাচ্চা, থাপড়ে তোর গাল লাল করে দেবো। ক্লাসের জন্য তৈরি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নামলো তরি, সাথে বাবা আছেন। তিনতলায় নামতেই মাহমুদকে বের হতে দেখলো। তরি তারা দেখিয়ে পাশ কাটিয়ে নেমে গেল। মাহমুদ পেছন পেছন নেমে এলো। বাবা তরিকে নিয়ে একটা সিএনজিতে উঠলেন। তরিকে বাস স্টপেজে নামিয়ে দিয়ে নিজের কাজে যাবেন। মাহমুদ সামনে ড্রাইভারের সাথে চেপে বসলো। তার দৃষ্টির সামনে অনেকটা রাস্তা পেরোনোর পর তরির ধারণা ভ্রান্ত হলো। মাহমুদ রাস্তায় তাকিয়ে নেই, সামনের লুকিং গ্লাসে তাকিয়ে তাকেই দেখছে। তরি জড়সড় হয়ে বাবার সাথে চেপে বসে রইল। তিনি ফোনে কথা বলছেন, ভয়ে তার বুক কাঁপছে। এই বুঝি বাবা দেখে ফেললেন। আবারও আর চোখে তাকালো তরি। মাহমুদ এখনো শান্ত চোখে তাকেই দেখছে। তরির চোখে স্পষ্ট ভীতি। মাহমুদ আর বাড়াবাড়ি করলো না, তরিকে স্বস্তি দিয়ে সামনে তাকালো। প্রলম্বিত শ্বাস ছাড়ল তরি। বাবা তাকে নামিয়ে হাতে কচকচে নোট গুজে দিয়ে কাজের উদ্দেশ্যে চলে গেলেন। তরি বাসে উঠে জানালার বাইরে চোখ রাখলো। বাস ছেড়ে দিতেই দোকানের ছাউনি ছেড়ে বেরিয়ে এলো মাহমুদ। দক্ষিণে পা চালিয়ে কলেজ গেটে ঢুকে পড়ল। আকাশে ঘন কালো মেঘ। ভার্সিটি থেকে বের হলো তরি। বান্ধবীদের বিদায় জানিয়ে বাস স্টপেজের দিকে কদম ফেলল।